স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে। সঙ্গে আছে আমি কাজী আয়েশা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বাংলাদেশের অন্যতম শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত। তবে দেশটিতে দীর্ঘদিন বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন প্রবাসী ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা। এর প্রভাব পড়ছে প্রবাসীদের কর্মসংস্থান, আয়, রোজগার এবং রেমিটেন্স প্রবাহেও। এমন আবহে সংকট নিরসনে ঢাকা আবুধাবির মধ্যে কূটনৈতিক তৎপরতা জোরদারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমিরাত থেকে সিরাজুল হকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যে সৌদি আরবের পর বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমশক্তি রপ্তানি হয়েছে আমিরাতে। তবে নানা কারণে উপসাগরে এই দেশটিতে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশি শ্রমিকদের নতুন ভিসা ইস্যু বন্ধ রয়েছে ভিসা পরিবর্তনের সুযোগও। যদিও করোনাকালীন সময়ে কিছুটা ছাড় দিয়ে ভিজিট ভিসা থেকে কর্মী ভিসায় রূপান্তরের সুযোগ ছিল, সে ব্যবস্থাও বর্তমানে বন্ধ। এই ভিসা জটিলতার অন্যতম কারণ হিসেবে আগ্রহী বাংলাদেশিদের জাল সনদপত্র ও ব্যাংক স্টেটমেন্টকে দায়ী করছে আমিরাত সরকার। এমন পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। যারা নতুন নতুন ব্যবসা করার চেষ্টা করছেন বা যারা করতেছেন, তাদের একটাই সমস্যা, তারা নতুন কোনো লোক নিয়ে আসতে পারতেছেন না, বা পুরাতন যারা এখানে আছেন তাদেরকেও নিয়োগ করতে পারতেছেন না ট্রান্সফার না করার কারণে। আমার নিজের কোম্পানি সহ এখানে আরো অন্যান্য যারা বাংলাদেশিরা বিজনেস করতেছে, অনেক বৈধ লোক অবৈধ হয়ে যাচ্ছে। লোকের প্রয়োজন 200-300 জন, এখন শুধুমাত্র লোক আছে আমার কাছে 100 জন। এখন কাজ করতে অনেক কষ্ট হয়। ভিসা না দেয় ভালো সুযোগ পেয়েও বিদেশি কোম্পানিতে যোগ দিতে পারছেন না প্রবাসীরাও। এর প্রভাব পড়ছে প্রবাসীদের কর্মসংস্থান, আয়, রোজগার এবং দেশের রেমিটেন্স প্রবাহেও। এই পরিস্থিতিতে ঢাকা আবুধাবি কূটনৈতিক তৎপরতা জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন তারা। সংযুক্ত আরব আমিরাতে রিনিউয়াল করতে যাচ্ছে, কিন্তু এক কোম্পানি থেকে ক্যান্সেল হয়ে আরেক কোম্পানিতে যেতে পারতেছে না। অন্তত পক্ষে আমাদের ক্যান্সেল ভিসা যারা আছে তারা ভিসা লাগানোর জন্য, ট্রান্সফার ভিসা চালু করার জন্য এই সুবিধাগুলো যেন ওপেন করে দেওয়া হয়। তারা মনে করেন শ্রমিক ভিসা পুনরায় চালু হলে বাংলাদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা আবারও ঘুরে দাঁড়াবে, বাড়বে রেমিটেন্স প্রবাহ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আগামী ডিসেম্বর থেকে রোহিঙ্গাদের খাদ্য সহায়তার জন্য নেই কোনো অর্থ বরাদ্দ। এতে পুষ্টিহীনতা ও অস্থিরতা দুটোই বাড়তে পারে রোহিঙ্গা ক্যাম্পে। দাতা সংস্থাগুলো বলছে, জরুরি ভিত্তিতে খাদ্য সরবরাহ নিশ্চিতে 6 মাসের জন্য $35 মিলিয়ন যোগান দরকার। উখিয়া রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন বিদেশি কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। কক্সবাজার থেকে মারুফা রহমানের প্রতিবেদন। কক্সবাজারের উখিয়ায় 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্প। বিশ্ব খাদ্য কর্মসূচির এই আউটলেট থেকে প্রতি মাসে 13,500 পরিবারকে খাবার দেয়া হয়। জনপ্রতি $12 বা 1,458 টাকায় দেয়া হয় চাল, ডাল সহ 6 রকমের খাবার। কিন্তু 30 নভেম্বরের পর এর ভবিষ্যৎ কি তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কেননা ডিসেম্বর থেকে পরবর্তী 6 মাসের জন্য প্রয়োজনীয় $35 মিলিয়ন বরাদ্দ নেই। মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন বিদেশি অতিথিরা। বিভিন্ন দাতা সংস্থা বলছে $12 থেকে $6 নামিয়ে আনা হবে জনপ্রতি বরাদ্দ। বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে $6 দেয়া যাবে 5 রকমের খাবার। এতে ক্যাম্পে বাড়তে পারে পুষ্টিহীনতা, যা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। চিনি, তেল, ডাল, চাউল, রসুন, পেঁয়াজ, আর ওখানে বাইরে পরিদর্শন শেষে রোহিঙ্গা সমস্যা সমাধানের আগ পর্যন্ত মানবিক সহায়তা চালু রাখার আহ্বান জানায় দাতা সংস্থা। We want to do everything we can to try to get to that situation that one day it's safe, they can return and they can live in a dignified way and they can stay there. There'll be peace. এমন পরিস্থিতিতে রোহিঙ্গা ইস্যুতে অংশীজনদের সংলাপ, প্রত্যাবাসন ও মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার। এখানে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে, আপনার এখানে ফেমিন তৈরি হতে পারে। তো এই বিষয়গুলোই মূলত আজকে যারা ডেলিগেট এসেছেন তাদেরকে
দেখানো হয়েছে, তারা সরেজমিনে এসে দেখে গেছেন। এই সংলাপ থেকে প্রাপ্ত সুপারিশ আগামী 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনে উপস্থাপন করা হবে। আশা করা হচ্ছে বৈশ্বিক কূটনীতির এই প্ল্যাটফর্ম থেকে সংকট সমাধানে নতুন দিক নির্দেশনা পাওয়া যাবে। মারুফা রহমান, নিউজ 24, উখিয়া, কক্সবাজার। বাংলাদেশ দক্ষিণ কোরিয়া সম্পর্ককে কৌশলগত অংশীদারিতে উন্নীত করতে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ে জোর দিয়েছে দুই দেশ। মঙ্গলবার সোলে চতুর্থ দফা ফরেন অফিস কনসালটেশনে উভয় পক্ষই পারস্পরিক সুবিধাজনক সময়ে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান পর্যায়ে সফরের উপর গুরুত্ব আরোপ করে। কনসালটেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম এবং কোরিয়ান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রথম ভাইস মিনিস্টার পার্ক ইয়নচু। বৈঠকে ঢাকা সেউলর রাজনৈতিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন তারা। দ্বিপাক্ষিক সহযোগিতা ছাড়াও আলোচনায় স্থান পায় রোহিঙ্গা পরিস্থিতি। এখন থেকে যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ালে 1 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। সোমবার এই শাস্তির কথা জানিয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী আদেশে সতর্ক করা হয়, ভিনদেশি কেউ এ কাজ করলে তার ভিসা বাতিল ও যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা সহ আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদিও পতাকা পোড়ানো মত প্রকাশের স্বাধীনতার অংশ হিসেবেই মনে করে যুক্তরাষ্ট্রের আদালত। 1989 সালে এ রায় দিয়ে রেখেছে মার্কিন সুপ্রিম কোর্ট। তবে ট্রাম্প প্রশাসনের শঙ্কা, পতাকা পোড়ানোর মতো ঘটনা তাৎক্ষণিকভাবে আইন বিরোধী কার্যক্রম উস্কে দিতে পারে। এ বিষয়ে আরও জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, মার্কিন পতাকা পোড়ানোকে উস্কানি বা লড়াইয়ের হুমকির শামিল বলছে ট্রাম্প প্রশাসন। এতে মত প্রকাশের স্বাধীনতায় কোনো প্রভাব পড়বে কিনা? এছাড়া নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে আওয়ামী লীগের হামলা ও ভাঙচুরের কোনো তথ্য আছে কিনা আপনার কাছে জানাবেন। আপনি যে দুটো বিষয় নিয়ে কথা বলেছেন, দুই বিষয়ে আমার কাছে তথ্য আছে। দেখুন, একটি দেশের জাতীয় পতাকাকে পোড়ানো কারা পোড়াচ্ছে? তো ট্রাম্প প্রশাসন খুব ভালো মতো অবজার্ভ করে দেখেছে, সাধারণত যারা বিভিন্ন দেশের শিক্ষার্থী সহ যারা অবৈধ বসবাসকারী এখানে রয়েছে কিংবা আদালত থেকে ডিপোর্ট হয়ে গেছে, এদেশে থাকার কোনো অধিকার যাদের নেই, তারাই কিন্তু এই ধরনের ঘৃণ্যতম কাজ করার একটা ব্যাপারে ট্রাম্প প্রশাসন লক্ষ্য করেছে। তো দেখুন, এই আইন মেনে চলা, অর্থাৎ ট্রাম্প প্রশাসন যেটা বলতে চায় যে জাতীয় পতাকা পোড়ানো সহ আইন মেনে চলার ব্যাপারেও সবাইকে সতর্ক থাকতে হবে। অর্থাৎ আইন যুক্তরাষ্ট্রে বসবাস করতে গেলে আইন যারা মানবে না, শুধু পতাকা পোড়ানো না, যে কোনো বিষয়েও সর্বোচ্চভাবে তাদের দিকে নজরদারির মধ্যে রাখা হবে এবং তারা যদি আইন না মেনে চলে সেক্ষেত্রে তাদেরকে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন। এবং আপনি জেনে অবাক হবেন যে এখানে যারা মার্কিন নাগরিক রয়েছে তারা কিন্তু অধিকাংশই, আমি বিভিন্ন অঙ্গরাজ্যে খবর নিয়েছি, তারা কিন্তু এই বিষয়টিকে সমর্থন দিয়েছে। কারণ পতাকা পোড়ানোটা নিশ্চয়ই কোনো ভালো কোনো কিছুর মানসিকতার পরিচয় পাওয়া যায় না। আর একটি বিষয় বলে রাখি, কনসুলেট জেনারেল অফিসে যে ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে আমি আপনাকে বলতে চাই যে কনসুলেট জেনারেল অফিসের ডিপার্টমেন্ট অফ স্টেট এবং এনওয়াইপিডি তে লিখিতভাবে কমপ্লেন গেছে এবং এর কারণে দেখা যাবে যে খুব শীঘ্রই আওয়ামী লীগের নেতাকর্মী যারা এই অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত তারা নিঃসন্দেহে গ্রেফতার হতে পারেন কিংবা বহু পরিমাণ জরিমানার শিকার হতে পারেন। তো এই ছিল এখানকার সর্বশেষ খবর। আরিফ, আপনাকে ধন্যবাদ। প্রথম বাংলাদেশে আমেরিকান ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল এম খানকে অভিনন্দন জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। মঙ্গলবার দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে তাকে আমেরিকান শ্রেষ্ঠত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত ও বাংলাদেশি আমেরিকান সম্প্রদায়ের এক পথিকৃৎ বলে আখ্যা দেওয়া হয়। শরীফুল এম খান মাতৃভূমি রক্ষায় ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জোরদারে নিষ্ঠা ও সেবার স্বাক্ষর রাখবে বলেও আশা প্রকাশ করা হয়। গত 13 জুন বাংলাদেশি আমেরিকান কর্নেল শরীফুল এম খান পদোন্নতি পেয়ে ব্রিগেডিয়ার জেনারেল হয়েছেন। সৌদি আরবে নুসুক ওমরাহ নামের নতুন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তের মুসলিমরা এখন সরাসরি অনলাইনে ওমরাহ ভিসার আবেদন করতে পারবেন। এমন তথ্য নিশ্চিত করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। জানায়,
নুসুক অ্যাপ থেকে ভিসা আবেদন সহ হজ যাত্রা সম্পর্কিত সব সেবা বুক করা যাবে। এ তালিকায় রয়েছে ই ভিসা, হোটেল রিজার্ভেশন, পরিবহন, সাংস্কৃতিক ভ্রমণ এবং সহায়ক সেবাও। এমনকি হাজিরা চাইলে সরকারি ব্যবস্থার সঙ্গে সংযুক্ত বহুভাষিক ইন্টারফেস ব্যবহার করে তৈরি করা প্যাকেজ বেছে নিতে পারবেন। সাজাতে পারবেন নিজের মতো করে ভ্রমণ পরিকল্পনাও। এই উদ্যোগ ধর্মীয় ভ্রমণকে আরও সহজ করার পাশাপাশি দেশটির ভিশন 2030 বাস্তবায়নে বড় পদক্ষেপ হিসেবে দেখছে সৌদি কর্তৃপক্ষ। এ বিষয়ে আরও জানাতে সৌদি আরব থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুস্তম খান। রুস্তম, সৌদি আরবের নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক ওমরাহ চালু হয়েছে। এতে বিশ্বব্যাপী মুসলমানদের সরাসরি ওমরাহ ভিসার জন্য আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। এতে কি কি সুবিধা পাওয়া যাবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন মক্কা এবং মদিনা হচ্ছে মুসলমানদের জন্য একটি পবিত্র স্থান, যে জায়গাটাতে একজন মুসলিম হিসেবে প্রত্যেক মুসলমানের আকাঙ্ক্ষা থাকে জীবনে কমপক্ষে একবার যেন মক্কা এবং মদিনা এসে তারা ইবাদত বন্দেগী করতে পারেন। সেই ভিশনকে সামনে রেখে সৌদি আরব 2020 তাদের ভিশন 2030-এর আওতায় মক্কা এবং মদিনাকে আধুনিকরণের ক্ষেত্রে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছেন, যার ফলশ্রুতিতে বর্তমানে তারা অনলাইন প্ল্যাটফর্মে নুসুক ওমরাহ অ্যাপস তারা ঘোষণা করেছেন, যার মাধ্যমে ওমরাহ এবং হজের সকল ক্ষেত্রের সেবা একটি প্ল্যাটফর্ম থেকে নিতে পারবে বলে এখানকার সৌদি প্রবাসী যারা রয়েছেন এবং অভিবাসী রয়েছে তারা সকলেই অত্যন্ত খুশি। তারা মনে করছেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে একজন হাজি যেভাবে তারা বিভিন্ন মাধ্যমে এই সৌদি আরবে আসার ক্ষেত্রে ওমরাহ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হতো, তাদের সময় নষ্ট হতো এবং তাদের অনেক টাকা ব্যয় বৃদ্ধি পেয়ে যেত, তা অনেকটা লাঘব হয়ে যাবে এবং অনেকটা সহজলভ্য হয়ে যাবে। এই কারণে এই প্ল্যাটফর্মকে তারা অত্যন্ত সুন্দর, আধুনিক এবং সময়োপযোগী বলে মনে করছেন এখানকার রেমিটেন্স যোদ্ধারা। তারা আরো মনে করছেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে একজন হজযাত্রী তারা এখানে নিজের ভিসাটা নিজেই তারা অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন এবং সাথে সাথে সে সৌদি আরবের দেশে বসে তার ঘরে বসে তার মোবাইলের মাধ্যমে বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সে কি করতে পারবে, তার হোটেল বুকিং, তার যাতায়াতের। রুস্তম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সৌদি আরবের জেদ্দায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আলমগীর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তমন। টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন। প্রধান বক্তা ছিলেন সিআইপি চৌধুরী কিসমত। সেখানে আরও উপস্থিত ছিলেন সৌদি আরব তায়েফ প্রাদেশিক বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শেষে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানির সুস্থতা কামনায় দোয়া করা হয়। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের ইস্ট লন্ডন শাখার কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের চেয়ারম্যান সৈয়দ জিল্লুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদস্যদের পদবি বন্টন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ ইস্ট রিজিয়নের সাবেক চেয়ারম্যান এম.এ. আজিজ, সাউথ ইস্ট রিজিয়নের সেক্রেটারি সুফি সুহেল আহমদ, ইস্ট লন্ডন শাখার বিদায়ী চেয়ারম্যান আব্দুল মালিক এবং সাউথ ইস্ট রিজিয়নের ভাইস চেয়ারম্যান আব্দুল গফুর সহ অনেকে। কানাডার টরন্টোতে ধর্মের 4টি মুখ্য প্রতীক, বৈশ্বিক ও বৈদিক ইতিহাস গ্রন্থের পাঠ উন্মোচন করা হয়েছে। টরন্টোর বাংলাদেশ কানাডা হিন্দু মন্দিরে গ্রন্থটির পাঠ উন্মোচন করেন ডক্টর সঞ্জীব মুখার্জি। শঙ্খধ্বনি, গায়ত্রী মন্ত্র ও বিষ্ণু প্রিয়া গ্রুপের প্রার্থনা সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থের লেখক ননী গোপাল দেবনাথ। আলোচনায় অংশ নেন ডক্টর দিলীপ চক্রবর্তী, সুব্রত কুমার দাস, আকবর হোসেন, সুজিত কুসুম পাল, শহীদুল ইসলাম মিন্টু এবং প্রচ্ছদ শিল্পী অভিজিৎ দেবনাথ। শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
ডাকসু নির্বাচনে ভোটের দিন থাকবে সেনাবাহিনী সহ 3 স্তরের নিরাপত্তা। প্রার্থীদের অভিযোগ, তাদের মতামতকে গুরুত্ব দিচ্ছে না কমিশন। সুষ্ঠু ভোটের জন্য ভোট কেন্দ্র বাড়ানোর দাবি জানিয়েছে ছাত্রদল। আচরণবিধি নিয়ে কয়েকজন প্রার্থীর অভিযোগ থাকলেও এখনও কোনো সমস্যা দেখছে না শিবির প্যানেল। এদিকে প্রকাশ করা হয়েছে প্রার্থীদের চূড়ান্ত তালিকা, যেখানে ভিপি প্রার্থী ৪৫ জন আর ১৯ জন লড়বেন জিএস পদে। ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থীর তালিকা চূড়ান্ত, লড়বেন ৪৭১ জন। আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগেই মঙ্গলবার শুরু হলো আনুষ্ঠানিক প্রচারণা। ভোটের দিনের সার্বিক প্রস্তুতি নিয়ে সিনেট ভবনে জরুরি বৈঠকে বসে নির্বাচন কমিশন। ডাকসু রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনের দিন ক্যাম্পাসে থাকবে ৩ স্তরের নিরাপত্তা। তৃতীয় স্তরে হচ্ছে আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে আর্মির উপস্থিতি, মেইন 7টি এন্ট্রি পয়েন্টে আর্মি তাদের অবস্থান নিয়ে থাকবেন, স্ট্রাইকিং ফোর্স হিসাবে তারা থাকবেন। বৈঠকে প্রার্থীরা বিভিন্ন বিষয়ে মতামত দিতে চাইলে নির্বাচন কমিশন তা এড়িয়ে সভাকক্ষ থেকে বেরিয়ে যায়। তবে প্রশাসনের এই সিদ্ধান্তের বিরোধিতা করছে ছাত্রদল। ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার স্বার্থে অতি দ্রুত ভোট কেন্দ্র বাড়ানো হোক। মেট্রো স্টেশনের মতো এমন একটা হচ্ছে যে সহজে যাতায়াত করার মতো একটা ব্যবস্থাকে নির্বাচনকে কেন্দ্র করে বন্ধ করে দেওয়াটা কোনোভাবেই উচিত হবে না। তবে প্রশাসন ও নির্বাচন কমিশন নিয়ে অভিযোগ নেই শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের। আমরা যদি প্রপাগান্ডা করি, আমরা যদি সে আগের কায়দায় ট্যাগিং এবং ফ্রেমিংয়ের রাজনীতি করি, তাহলে শিক্ষার্থীরা, আমরা এই ধরনের যারা কাজ করতেছি শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে। আজকে থেকে সবাই কিন্তু প্রচার করবে যারা প্রার্থী, কিন্তু যার বিগত সময়ে কোনো কাজ নেই তাকে কিন্তু শিক্ষার্থীরা চয়েস করবে না। যারা বিগত সময়ে কাজ করেছে শিক্ষার্থীদের জন্য, তাদের অধিকার আদায়ের জন্য ভয়েস রেজ করেছে, তাদের পক্ষে থাকবে। অন্যদিকে নির্বাচনী আচরণবিধি নিয়ে আব্দুল কাদের ও উমামা ফাতেমার আছে ভিন্ন মত। নির্বাচন কমিশনের যে আচরণবিধি সেগুলো বৃদ্ধাগুলি দেখাচ্ছেন অনেক প্রার্থী, সেই জায়গায় আমার সংখ্যার জায়গা রয়ে গেছে। নির্বাচন কমিশনে জানাতে চাই, আমরা যে সংখ্যার জায়গাগুলো ধরতেছি আমাদের সেগুলো আমলে নেন। ডাকসু এটা একটা ক্যালেন্ডার ইভেন্ট হওয়ার কথা। ক্যালেন্ডার ইভেন্ট হলে স্বাভাবিকভাবেই কোন ডিপার্টমেন্ট কোন পরীক্ষা কবে হবে সেক্ষেত্রে ঠিক আগ মুহূর্তের দিনগুলোতে একটা ফ্লেক্সিবিলিটি থাকার কথা। এটা কিন্তু আমাদের দায় না, দিস ইজ নট আওয়ার লায়াবিলিটি, এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের লায়াবিলিটি। আমরা আমাদের প্রচারণাগুলো এমনভাবে করব যাতে সাধারণ শিক্ষার্থীদের আসলে পড়াশোনা বা স্বাভাবিক কর্মকাণ্ডে কোনো ধরনের ব্যাঘাত আমাদের দ্বারা না ঘটে। আমি কোনো চিঠি দিইনি আসলে। সব মিলিয়ে প্রার্থীদের নানা দাবি ও অভিযোগের মধ্যেই জমে উঠেছে ডাকসু নির্বাচন। ডাকসুকে কেন্দ্র করে একদিকে যেমন নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, অন্যদিকে কমিশনের বিরুদ্ধে অভিযোগ প্রার্থীদের কোনো রকম মতামত না নেয়ার। সব মিলিয়ে নানা দাবি এবং অভিযোগের মধ্যেই জমে উঠেছে ভোটের মাঠ। তবে সব পক্ষকে আস্থায় নিয়ে এই নির্বাচনকে সুষ্ঠু করতে বেগ পেতে হতে পারে নির্বাচন কমিশনকে। আল মোহামেদুল খান, নিউজ 24, ঢাকা। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছে না বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, যারা নির্বাচনে অংশ নেবে না তারা রাজনীতি থেকেই মাইনাস হয়ে যাবে। এ সময় তিনি সাফ জানান, আগামী নির্বাচনে জামায়াতের সঙ্গে বিএনপির জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে সমমনাদের পাশাপাশি কিছু ইসলামী দলের সঙ্গে জোট হতে পারে বলে জানান সালাউদ্দিন। চলমান রাজনীতির নানা ইস্যুতে গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, কয়েকটি দল বিভ্রান্তিমূলক কথা বললেও ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে আশাবাদী বিএনপি। আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে, রমজান শুরুর এক সপ্তাহ আগে ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিষয়ে কোনো সংশয় সন্দেহ নেই। সরকারের তরফ থেকেও নেই, নির্বাচন কমিশনের তরফ থেকেও নেই, আমাদের তরফ থেকে তো না থাকারই কথা। পিআর পদ্ধতিতে নির্বাচন কিংবা গণপরিষদের দাবি কিছু কিছু দলের রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেন সালাউদ্দিন। বলেন, যারা নানা বাহানায় নির্বাচন বয়কট করবে তারাই রাজনীতির মাঠে ক্ষতিগ্রস্ত হবে। আগামী নির্বাচনে জামায়াত ছাড়া অন্যান্য সমমনা দলের সঙ্গে বিএনপির নির্বাচনে জোট হতে পারে বলে জানান তিনি। বাংলাদেশে বর্তমানে নির্বাচনী আবহাওয়া বিরাজমান, নির্বাচনী আমেজ, জনগণ সবাই নির্বাচনমুখী হয়ে গিয়েছে, প্রার্থীরা জনসংযোগ করছে
এখন বাংলাদেশের নির্বাচনের বিরুদ্ধে যারাই কথা বলবে তারা জাতীয় রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তখন সেই ঝুঁকি যদি কোনো রাজনৈতিক দল নেয়, নিতে পারে। আমরা বারবারই বলেছি যে বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমাদের নির্বাচনে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যান্য দলের ক্ষেত্রে যুগপৎ আন্দোলনে যারা আমাদের সাথে সঙ্গী ছিলেন তাদের সাথে আমাদের প্রতিশ্রুতি আছে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার নিজেদের স্বার্থে চেতনার কথা বলে জাতিকে বিভক্ত করেছিল। আপনারা সেদিন দেখেন নাই কিভাবে মানুষের বুকের উপর নির্যাতন চলছে। আপনারা সেদিন দেখেন নাই কিভাবে আমাদের সাধারণ নাগরিক থেকে বিরোধী মতামত যারা পোষণ করত সবাইকে কারাগারে নির্যাতনের শিকার হতে হয়েছে। শেখ হাসিনার আমলের দুঃশাসনের চিত্র জাতির সামনে তুলে ধরতে চলচ্চিত্র শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের আহ্বান জানান তিনি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে গণপরিষদ নির্বাচন ও আইনসভা নির্বাচন একই সাথে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ফেব্রুয়ারিতে জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া সম্ভব হলে এনসিপি নির্বাচনের জন্য প্রস্তুত বলেও জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে 5 দিনের চীন সফরে যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রাজনৈতিক ও সাংস্কৃতিক চিন্তা আদান প্রদান করতে চীন সফরে গেছেন এনসিপির 8 নেতা। নাহিদ ইসলাম বলেন, চীনে বিপ্লবের পর তারা যেভাবে রাষ্ট্রীয় সংস্কার এবং উন্নয়ন করে আজকের পর্যায়ে পৌঁছেছে, এই সফর থেকে সেই অভিজ্ঞতা নিতে চায় এনসিপি। সফরে গণ অভ্যুত্থান ও এনসিপির রাজনৈতিক ভিশন শেয়ার করবে এনসিপি। তিনি বলেন, যত দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা যাবে তত দ্রুত নির্বাচন আয়োজন সম্ভব হবে। জুলাই সনদ তার আইনি ভিত্তির মাধ্যমে আমরা একটি গণপরিষদ নির্বাচন ও আইনসভা নির্বাচন একই সাথে চাচ্ছি। আমরা বলেছি যে যদি এই কাজটি জুলাই সনদের এই আইনি ভিত্তি যদি যত দ্রুত দেওয়া যাবে নির্বাচনের পথে আমরা তত দ্রুত আগাবো। যদি ফেব্রুয়ারির মধ্যে এই কাজটি করা সম্পূর্ণ হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আমরাও প্রস্তুত। আর এই ছিল নিউজ 24 সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।